আসসালামু আলাইকুম। তো আজকে আমি বিসিএস 50তম বিসিএসের যে গাণিতিক যুক্তি আছে রিটেন পার্ট সেগুলো সলভ করব। তো আমাদের এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে আবার 2টা করে সাব কোশ্চেন আছে আর কি। তো প্রথম যে কোশ্চেনটা বলছে এটা একটা পাটিগণিত। আমাদের বলছে একের ক বলছে যে একটি ব্যাংকে মুনাফার হার 8%। তো মুনাফার হার কত? মুনাফার হার 8%, ঠিক আছে। তো 8% মানে 8/100। ওকে, আচ্ছা রেখে দিলাম। এরপরে বলছে যে উক্ত ব্যাংকে কত টাকা জমা রাখলে, মানে আসল পি কত, এইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এবং কত টাকা জমা রাখলে 2 বছর পর, তাহলে বছর কত আসতেছে, এন সমান 2 বছর। ওকে, বলছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পার্থক্যটা কত। আচ্ছা, পার্থক্য 108। তো সরল মুনাফা কত হবে? আই সমান পি আর এন। এটা আমাদের জেনারেল ম্যাথে 3.5-এ আছে, ঠিক আছে। ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথে 3.5-এ আছে। আর চক্রবৃদ্ধি মুনাফা বা চক্র, আমাদের যে সূত্রটা আছে জেনারেল ম্যাথে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল, ঠিক আছে, যাকে সি দ্বারা প্রকাশ করছে, এবং সেটা সূত্র হচ্ছে পি ইন্টু 1+r⁴n। ওকে, তো চক্রবৃদ্ধি মূলটা মানে কি? চক্রবৃদ্ধি মূল মানে হচ্ছে এখানে আমাদের আসলও ছিল এবং এইখানে আমাদের মুনাফাটাও আছে। তো চক্রবৃদ্ধি মুনাফা আমি ধরে নিলাম আই প্রাইম, আর আসল তো পি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে আই প্রাইম সমান সি মাইনাস পি। এই পিটা এই পাশে চলে আসবে, ঠিক আছে। প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে এই যে আই প্রাইম বা চক্রবৃদ্ধি যে মুনাফাটা, সেইটা এবং সরল মুনাফা, এই দুইটা মুনাফার পার্থক্য কত? 108 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফা অলওয়েজ বেশি হয়, কারণ সরল মুনাফাটা মূলত আমাদের যে পূর্বে আসলটা রাখা হয়েছিল তার উপরে ভিত্তি করে প্রতি বছর সুদটা আসে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হয়, প্রতি বছর আমার আসল সুদ মিলায় দ্বিতীয় বছর যখন সুদটা দেবে তখন ওই পূর্বের বছরে যত টাকা ছিল ব্যাংকে তার উপরে ভিত্তি করে দেবে। এই কারণে চক্রবৃদ্ধি মুনাফা অলওয়েজ বেশি হয়। আচ্ছা, তো আই প্রাইম সমান কত? সি মাইনাস পি মাইনাস আই কত? পি আর এন। আচ্ছা, সি কত? পি ইন্টু 1+r⁴n, এই যে এটা সি, মাইনাস পি আর এন। এই পাশে 108 ছিল, এই পাশেও 108 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই তিনটা থেকে আমি পি আর পিটা কমন নিতে পারি না? তো পি যদি কমন নিই তাহলে থাকে কত? 1+r, আমি এন এর ভ্যালুটা এবার বসাই দিই, কত? স্কোয়ার, মাইনাস এখান থেকে পি নিলে 1 থাকে, এইটুকু অংশ থেকে পি নিলে থাকে আর ইন্টু এন, 108, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে, 1+r⁴, এটা সূত্র বসাইতে হবে, a+b² সূত্র। অর্থাৎ আমাদের সূত্রটা দিলে কি হবে? a+b² সূত্র, a² প্লাস 2ab প্লাস b² -1। আচ্ছা, এখানে n এর ভ্যালু তো বসাই দিই না, n এর ভ্যালু 2 ছিল, এখানে 2r দিয়ে দিই, ব্যাস, -2r ইজ ইকুয়ালস টু 108। তাহলে পি, এখন দেখেন এইখানে আমাদের 2r কেটে যাচ্ছে, ঠিক আছে। 1 আর এই 1² মানে তো 1, এটাও কেটে যাচ্ছে, অর্থাৎ r² থাকতেছে, সমান কত? 108, ঠিক আছে। এখন পি সমান তাহলে কত? 108/r²। তাহলে 108 r² ভ্যালু কত? r² ভ্যালু হচ্ছে এই যে আর, মুনাফার হার, এটাই তো আর ছিল না,
তো আর হচ্ছে 8/100, তাহলে 8/100 স্কোয়ার, অর্থাৎ 108 গুণ 10,000 ডিভাইডেড বাই 8/64, এটা আসবে। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আসতেছে কত? 108 গুণ ডিভাইডেড বাই 64, 16875 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের আসল। ওকে, সেকেন্ড খ নাম্বারে আমাদের যেটা বলছে, খ নম্বরে কোশ্চেনটা একটু দেখেন। আমাদের বলছে যে এটা খ হবে এক্স স্কোয়ার প্লাস 1/x⁻12 এর বিস্তৃতিতে ধ্রুবক পদটি কত? ধ্রুবক পদ, হ্যাঁ। তো এই যে ধ্রুবক, এইটাকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে এক্স বর্জিত। এক্স বর্জিত যদি বলে যে ধ্রুবক, তার মানে এটা এক্স বর্জিত বলছে, অর্থাৎ যেই পদটাই এক্স থাকবে না, তাহলে এক্স থাকবে না, এক্সকে তুলতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে যে a প্লাস x⁻n এর সাধারণ পদ, এর সাধারণ পদ, আমরা সাধারণ পদের সূত্র দিয়ে করবো। সাধারণ পদ, এটা সূত্র NCR a⁻n−r ইন্টু x⁻r। এটা আমাদের হায়ার ম্যাথের অঙ্ক, ইন্টারমিডিয়েটের। ঠিক আছে, আচ্ছা, তাহলে অতএব ধরি যে r-তম পদ x বর্জিত, r+1-তম পদ x বর্জিত বা ধ্রুবক পদ। ঠিক আছে, অতএব 12CR x বর্জিত পদ হচ্ছে এটা, ধ্রুবক পদ 12CR, যেহেতু n হচ্ছে 12, a কত? x², তাহলে x² ইন্টু n−r, অর্থাৎ 12−r, 12−r ইন্টু 1/x টু দি পাওয়ার কত? x⁻r, তার মানে 1/x⁻r। এই x² আমরা a আর 1/x আমরা সূত্রের x ধরে নিছি, তারপর সাধারণ পদটা লিখছি, যে সাধারণ পদটা ধ্রুবক পদ। ঠিক আছে, এটাকে সাধারণ পদ লিখলেও হয়, সাধারণ পদ। ওকে, তাহলে 12CR x⁻, আচ্ছা এখানে স্কোয়ার আছে, সরি, এটা x², এই স্কোয়ারটার 12-র সাথে গুণ হইলে হবে 24 - 2r, আর এই যে r, এটা হবে 1/x⁻r। তাহলে 12CR x⁻24 - 2r, এই rটা উপরে গেলে হবে -r, তাহলে হবে 12CR x⁻24, এটা 24 - 3r। এখন আমাদের বলছে যে এই যে সাধারণ পদটা, এটা যদি এক্স বর্জিত বা ধ্রুবক পদ হইতে হয় তাহলে এক্স তো থাকবে না। এখন এক্সকে তাড়ানোর জন্য কি করব? আমরা এক্সের পাওয়ার 0 করে দেব, তাহলেই তো এর ভ্যালু 1, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে একের সাথে এটা গুণ করলেই আমরা এক্স বর্জিত পদ পেয়ে যাচ্ছি। অনেকে ভাবে যে এক্স বর্জিত মানে বা ধ্রুবক পদ মানে এখানে আমাদের এক্স থাকবে না, তার মানে এক্স টোটালটাই 0 হবে। না, টোটাল 0 না, পাওয়ারটা 0 হবে। অর্থাৎ প্রশ্ন মতে ওই যে 24 পাওয়ার যেটা, এটা কত হবে? এটা 0 হয়ে যাবে, পাওয়ারটা 0 হবে। তাহলে 3r সমান কত পাচ্ছি? 24। অতএব আর কত পাচ্ছি? 8। তাহলে আমাদের যদি কোশ্চেনে দিত যে কততম পদটা এক্স বর্জিত বা ধ্রুবক পদ, আমাদের তা বলে নাই, আমাদের ধ্রুবক পদটাই বের করতে বলছে। তো যদি বলতো কততম পদ, তাহলে 8+1তম পদ, তম বা নবম পদ
এক্স বর্জিত বা ধ্রুবক পদ, ঠিক আছে। তো এটা আমাদের চাইনি, আমাদের চাইছে মানটা। অতএব এক্স বর্জিত পদ বা ধ্রুবক পদ যেটাই বলুক না কেন, এইটা হচ্ছে 12c, আর এর ভ্যালু কত 8। তো এইখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের একটা অভেদ আছে, ঠিক আছে। ইন্টারের বইতে পেয়ে যাবেন এটা, হায়ার ম্যাথের বইতে। তো 12 দ্বিপদী বিস্তৃতির অধ্যায় 12 বলতেছি NCR আর NCN - R এই দুইটা সমান, ঠিক আছে। তাহলে 12C 8 আর 12C 12 - 8 একই কথা, অর্থাৎ 12C 4 একই কথা। তো আমাদের ক্যালকুলেটরে থাকলে এটা করব, যদি ক্যালকুলেটরে না থাকে, যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তো থাকে না, এই কারণে এটাকে আমাদের ম্যানুয়ালি আবার গুণ করতে হবে। তো সেটা কেমন, আমরা 12 থেকে প্রতিটা একটা করে সংখ্যা কমাবো, এবং কত পর্যন্ত কমাবো, নিচে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো, মানে 4 পর্যন্ত কমাবো। তো পূর্ণ সংখ্যাগুলো যদি কমাইতে থাকি, 12 ঠিক আগের সংখ্যাটা কত 11 গুণ করলাম, তারপরে পরের সংখ্যাটা কত 10 গুণ করলাম, তারপরের সংখ্যা 9, কয়টা কমাইছি 1 2 3 4, উপরে 4টা সংখ্যা আছে কারণ নিচে 4 আছে এই কারণে, এবং নিচে হবে 4-এর থেকে 1 পর্যন্ত গুণ করতে করতে যাব পূর্ণ সংখ্যা, অর্থাৎ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 1 তো করা লাগে না এটা। তাহলে 3 এ 4 12, 12 কাটা, 2 দিয়ে এখানে কাটলে থাকতেছে 5, তো 5 নং 45, অর্থাৎ 11 গুণ 45, আর 11 গুণ 45কে যদি আমি করি, তো 45 গুণ 10 করলে 450, তার সাথে 45 যোগ করলে হয় 495, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার, ওকে। দুই নম্বর কোশ্চেন, 2 নম্বরের ক আমাদের কি বলছে, যে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 60 কিলোমিটার পথ যাত্রা করে। আচ্ছা, আমরা একটু বুঝি, এইখান থেকে একটা ট্রেন রওনা গেছে, সে 60 কিলোমিটার যাবে, অর্থাৎ এই যে টোটাল যে দূরত্ব, এটা হচ্ছে 60 কিলোমিটার, ওকে। এবং এর এইখান থেকে এই পর্যন্ত প্রথম অবস্থায় যাইতে সময় লাগছে ধরি টি সময়, এবং সে তার যে বেগটা, সেই বেগটা হচ্ছে কিছু বলা আছে না, তো তার বেগটা আমি ধরে নিলাম যে এক্স, যেহেতু আমাদের ট্রেনটির গতিবেগ চাইছে তো আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে যে একদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই যে 60 কিলোমিটার এইটা সে গেছে, কিন্তু গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কমিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এই পর্যন্ত সে ডেফিনেটলি গেছে, কিন্তু তার সময় এবার একটু বেশি লাগছে, 3 ঘন্টা টাইম বেশি লাগছে। তাহলে তার বেগটা কত, 10 আগে যাচ্ছিল তার থেকে 10 কমে গেছে। এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। তাহলে প্রথম ধরি ট্রেনের গতিবেগ এক্স, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব, এটা হচ্ছে এস সমান ভিটি, অর্থাৎ সমবেগের সূত্র। এস কত 60 কিলোমিটার, এটাই এস, ঠিক আছে। তাহলে এস সমান প্রথম ক্ষেত্রে ভি কত, ভি হচ্ছে তার বেগ, এই যে এক্স যেটা ধরছি, আর টি। তাহলে টি কত, আমাদের টিটা বের করতে হবে, কারণ এখানে টিটাই হচ্ছে ফ্যাক্ট, 3 ঘন্টা। আচ্ছা, টি কত, এস বাই এক্স, তো এস কত 60 বাই এক্স। দ্বিতীয় ক্ষেত্রে
সেই এস দূরত্বই গেছে, কিন্তু তার গতিবেগ একটু কম ছিল এবং সময় বেশি লাগছে। তো সময় ধরলাম টি প্রাইম। তাহলে টি প্রাইম সমান কত? এস বাই এক্স মাইনাস 10। এস কত? আগের দূরত্বটাই আছে, কিন্তু বেগটা 10 কিলোমিটার কম ছিল পূর্বের তুলনায়। এখন প্রশ্ন মতে আমাদের এই যে সময়টা, এই সময়টা কি হয়েছে? এর বেশি লাগছে না পূর্বের তুলনায়? কতটুক বেশি লাগছে? 3 ঘন্টা। অর্থাৎ পরের যেটা সেটা টাইম বেশি লাগছে পূর্বের ঘন্টার তুলনায়। তো এইটার থেকে এটা মাইনাস দিলে থাকে 3 ঘন্টা, তাই না? পূর্বের তুলনায় 3 ঘন্টা বেশি লাগছে। আচ্ছা, টি প্রাইম কত? 60 বাই এক্স মাইনাস 10 মাইনাস টি কত? 60 বাই এক্স সমান সমান 3। তো উভয় পাশ দিয়ে 3 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকে 20 বাই এক্স মাইনাস 10 মাইনাস 20 বাই এক্স। এই পাশে করলাম, এখান থেকে এই পাশে 1 থাকে, 3 দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করছি। এখান থেকে 20টা আমরা কমন নিয়ে নিই উপর থেকে। 20 যদি কমন নিই তাহলে নিচে উপরের থাকে 1 আর নিচে থাকে এক্স মাইনাস 10, আর এইখান থেকে মাইনাস থাকতেছে 20 গেলে 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, আমার লসাগু করতে সুবিধা হবে এই কারণে। আচ্ছা, তাহলে এইখানে নিচে কত থাকে? এক্স ইন্টু এক্স মাইনাস 10, লসাগু করলে থাকে এক্স মাইনাস, এটা এই পাশে গেলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 10 হবে 1। আচ্ছা, তাহলে উপরে কত থাকতেছে? 20, আর এক্স এক্স কেটে গেলে শুধু 10 থাকে, 10, আর এই নিচের অংশটুকু আর গুণন হয়ে এই পাশে চলে যাবে এক্স মাইনাস 10। ঠিক আছে? আচ্ছা, কত থাকে? 200। এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 10x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 200কে ওই পাশে নিয়ে যাচ্ছি সমান কত? 0। এখন এইটাকে মিডল টার্ম করতে হবে। ওকে, তো মিডল টার্ম করলে আমাদের কত আসে? যদিও এটা একভাবে করা যায়, ঠিক আছে, একটা সূত্র আছে, বাট মিডল টার্মটা আমরা যদি মুখে মুখেও করতে পারি তাও আমাদের কাজে দেবে। যেহেতু 20 আছে, তাই তো 20 গুণ 10 করলেই তো হয়ে যায়, তাই না? কারণ 20 থেকে 10 বাদ দিলে তাহলে 20x প্লাস 10x। আচ্ছা, এটা মুখে মুখেই করা যায়। লাস্টের যে সংখ্যা, সেই সংখ্যার 2টা গুণ, সেই সংখ্যার 2টা সংখ্যার গুণ যেন যে 2টা সংখ্যা হবে সেই 2টা সংখ্যা একটা থেকে আরেকটা বাদ দিলে যেন মাঝখানেরটা পাওয়া যায়। ওকে, ফাইন। তো এখান থেকে x কমন দিলে থাকে x মাইনাস 20 প্লাস এখান থেকে 10 কমন দিলে x মাইনাস 20 থাকে সমান 0। এই পাশে একটু করি, এখান থেকে x মাইনাস 20 যদি কমন নিই তাহলে থাকে x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। তাহলে হয় x মাইনাস 20 সমান 0, তাহলে x সমান সমান কত? 20, অথবা x প্লাস 10 সমান সমান 0, তাহলে x এর ভ্যালু হচ্ছে মাইনাস 10। তো আমাদের বেগ কখনো নেগেটিভ হবে না, কারণ বেগ নেগেটিভ হবে কিন্তু সেটা তো বেগ কষলে, তাই না? তো আমার তো যাচ্ছে, তার গতিবেগ সমবেগে যাচ্ছে, তার মানে গতিবেগ একই রকম আছে। তো বেগ মাইনাস কন্টিনিউয়াসলি এভাবে কমতেছে, এটা হবে না। আমাদের অ্যান্সার হবে হচ্ছে x সমান 20, তার বেগটা কন্টিনিউয়াসলি 20ই আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, খ নম্বর। আমাদের এখানে আছে হচ্ছে 2-এর খ, বলছে অসমতাটি সমাধান করুন। তো অসমতাটা হচ্ছে 2x স্কোয়ার লেস দ্যান x প্লাস 10। ওকে, x প্লাস 10 থেকে 2x স্কোয়ার কম। আচ্ছা, আমরা টোটালটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 10 0। যদি এই পাশে আসা যায় না সেটা ভিন্ন কথা। এখন এইটাকে আমরা লসাগু করব, মিডল টার্ম করব। তাহলে 10 দুগুণা 20, তো 20
কোন দুইটা সংখ্যাকে আবার যোগ করলে গুণ করলে 20 হয় কিন্তু যোগ করলে আবার -1 হয়? সেটা হচ্ছে -5x আর আরেকটা 4x, কারণ 4 5 20, 5 থেকে 4 বাদ দিলে 1 0। এই দুইটা থেকে শুধু x কমন যায়, অর্থাৎ 2x - 5 থাকে। এই দুইটা থেকে শুধু 2 কমন যায়, অর্থাৎ 2x - 5 থাকে, লেস দেন 0। 2x - 5 আর এখানে থাকে x + 2। এই জায়গাটায় এসে অনেকে জাম্প রুল, এই রুল সেই রুল অনেক কিছু পড়ে, অনেকভাবে মনে রাখানোর চেষ্টা করে। আমি চিত্র আঁকায় বুঝাই দিই, সব অঙ্ক মিলবে। এইটা হচ্ছে আমাদের নাম্বার লাইন বা সংখ্যা রেখা, আমাদের এটা 0। ওকে, আমাদের যে দুইটা উৎপাদক আসছে এই দুইটা উৎপাদককে আমরা 0 ধরে নেব, অর্থাৎ এইটাকে আমরা 2x - 5 = 0 মনে মনে ধরে নেব। তাহলে x এর ভ্যালু কত? 5/2। এইটাকে ধরে নিলাম x + 2 = 0, তাহলে x এর ভ্যালু কত? -2। ঠিক আছে, তো আমরা সংখ্যা রেখায় বসাই 5/2, এটা ডেফিনেটলি 2.5, তার মানে এইখানে আছে। ঠিক আছে, এইখানে 5/2। আরেকটা কি? -2 এই পাশে আছে, -2। তো আমাদের সংখ্যা রেখার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন যে আমাদের এইটা যখন বসাবো ভ্যালুটা, ডান পাশ থেকে শুরু হবে হচ্ছে +0 এবং -5 টু, ঠিক আছে, এটা আসবে না। আমাদের যে দুইটা সংখ্যা আছে তাদের ভিতরে হবে মাইনাস, প্লাস, মাইনাস, পরেরটা আবার প্লাস। এইবার আমাদের দেখতে হবে যে এই যে 0 থেকে ছোট যদি হয় এই টোটালটা, তাই না, 0 থেকে ছোট লেস দ্যান, তার মানে এই টোটালটার ভ্যালু কি? নেগেটিভ, 0 থেকে ছোট। তো নেগেটিভ আমার কিসের মধ্যে আছে? এই যে এইখানে আছে, এই নাম্বার লাইনের এই ব্যবধানের ভিতরেই আমাদের নেগেটিভ ভ্যালুটা পাওয়া যাবে। অতএব এক্স এর মানটা হচ্ছে -2 থেকে +5/2 এর ভিতরে। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। নাম্বার লাইনের অলওয়েজ দুইটা ভ্যালু বসাই দিতে হবে। উৎপাদক থেকে এক্স এর ভ্যালু দুটো বের করব, নাম্বার লাইনে বসাবো, ডান পাশ থেকে প্লাস মাইনাস এভাবে করতে আসবো, কন্ডিশনের দিকে তাকাবো। কন্ডিশন যদি যেহেতু নেগেটিভ বলছে তো নেগেটিভ সাইন এর ভিতরে আছে, যদি পজিটিভ বলতো আমাদের অ্যান্সার আসতো এইখান থেকে ইনফিনিটি পর্যন্ত এবং -2 থেকে -ইনফিনিটি পর্যন্ত। ওকে, 3 নম্বর আমাদের যে কোশ্চেনটা বলছে যে এক্স এর জন্য সমাধান করুন। তো দেওয়া আছে 3 ক, log x প্লাস log x - 1 ইজ ইকুয়ালস টু log 3x + 12। তো দুইটা লগ যদি যোগ আকারে থাকে তাহলে তাদের যে আর্গুমেন্ট মানে যে এই অংশটা, এই আর্গুমেন্টগুলো গুণ হয়, অর্থাৎ x × x - 1 একসাথে থাকবে। এই পাশে লগ আছে, তো 3x + 12 লগ উঠে গেল, তাহলে থাকে x - 1 = 3x + 12, গুণ করে দিলে থাকে x² 3x আর -x, আর 3x এই পাশে আসলে হবে -3x, 12 এই পাশে আসলে -12 = 0। এখানে আসবে x² -4x -12 = 0। তো 12 দুইটা সংখ্যা, যে দুটো সংখ্যাকে যোগ করলে আবার 4 হয়, -4 হয়, তাই না, বা যোগ বা বিয়োগ করলে তো কি আসে? 6 × 2 = 12, তাই না। তাহলে -6x + 2x -12। তাহলে x কমন নিলে থাকে x - 6 প্লাস 2 কমন নিলে থাকে x - 6 = 0। আচ্ছা, তাহলে x - 6 আর একটা হচ্ছে x + 2 = 0। হয় অথবা করব, হয় অথবা হচ্ছে x - 6 এই উৎপাদকটা 0, তাহলে x এর মান কত? 6, অথবা x + 2 এটা 0,
তার মানে এক্সের ভ্যালু কত -2। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এক্সের আর্গুমেন্ট লগের আর্গুমেন্ট আমাদের একটা এক্স দেওয়া আছে, এবং লগের যে আর্গুমেন্টটা এই যে এক্স, এটা অলওয়েজ 0 থেকে বড় হয়, অলওয়েজ 0 থেকে বড় হয়, অর্থাৎ ধনাত্মক। বাট এখানে এক্সের ভ্যালু তো ঋণাত্মক, তার মানে এটা গ্রহণযোগ্য না। অ্যান্সার হচ্ছে এক্স সমান 6। ওকে, খ নম্বরে বলছে যে 3^x, এটা এসএসসির জেনারেল ম্যাথের 4.1-এর 15-16 দিকে আছে এই অঙ্কটা, একই টাইপের অঙ্ক। 2 - x = 10 হলে এক্সের ভ্যালু কত? তো 3^x এইটাকে আলাদা করে লেখা যায় 3^² ইন্টু 3^-x। বেসগুলো সেম থাকলে পাওয়ার যদি যোগ হয় তো তাদেরকে আলাদা করে দেওয়া যায়। আচ্ছা, 3^x প্লাস 3² মানে 9, আর 3^-x অর্থাৎ এটা নিচে চলে আসবে। আচ্ছা, এখন আমরা এই যে 3^x এটাকে ধরে নিলাম a, তো 9/a = 10। তো এখানে আমরা একটু ধরে নিই, হ্যাঁ, যে 3^x = a। লসাগু করলে থাকে a² + 9, আর এই এটা এই পাশে চলে গেলে 10a, অর্থাৎ a² - 10a + 9 = 0। তো a² - 9a - a + 9 = 0। মিডল টার্ম করলাম। a যদি কমন নিই a - 9, -1 কমন নিলে a - 9 = 0। a - 9 কমন নিলে a - 1 = 0। এখন আমরা হয় অথবা করব। হয়তো বলছে a - 9 = 0, তাহলে a = 9, কিন্তু a তো a না, a মানে 3^x, আর 9 তো 9 না, 9কে লেখা যায় 3² উভয় পাশে বেস যদি সেম থাকে এক বাদে, তাহলে পাওয়ারগুলো এক্সপোনেন্টগুলো সেম হয়ে যায়। ওকে, অথবা আরেকটা আছে কি a - 1 = 0। তো a = কত? 1। a হচ্ছে 3^x, 1কে লিখে যায় 3^0, তাহলে x এর ভ্যালু কত? 0। অতএব নির্ণয় আমাদের অ্যান্সার কত আসছে? x এর ভ্যালু 0,2। এই দুইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, প্রচণ্ড গরমের মধ্যে ক্লাস নিচ্ছি। আচ্ছা, এবার 4 নাম্বার কোশ্চেন। ওকে, হ্যাঁ, 4 নাম্বার। 4-এর ক বলছে আমাদের একটা ধারা দেওয়া আছে এবং ধারাটির যোগফল নির্ণয় করতে বলছে। তো ধারা দেওয়া আছে 1 + 1/3 + 1/9 + ... + 1/2178। ঠিক আছে? তো 2178 এটা তো ডেফিনেটলি দেখেই বোঝা যাচ্ছে যে 1/3^0 এটাকে লেখা যায় 1/3^1 + 1/3^² + ... + 1/3 কত, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো এখন একটা জিনিস দেখেন, 3^4 81, এটা আমরা জানি। তো 3^4 যদি 81 হয়, তো 81 আর 81 গুণ করি, গুণ করলে এই দুইটা যদি গুণ করি তাহলে 1 আসে, বাট এখানে লাস্টে আছে আমাদের 8। তো 8 কিসের ভিতরে আছে এটা আমাদের দেখতে হবে। তো 3^, আমি যদি ক্যালকুলেটর করলে চলে আসে
3^4 সমান সমান আমাদের আসতেছে 81। ওকে, আচ্ছা, তো 3^3 কত? 27। ঠিক আছে, আমি কি ভুল পাতাইছি কোথাও? 27। কোশ্চেনটা কোথায়? আচ্ছা, মেন কোশ্চেনটা ঠিকই তো আছে নাকি ভুল আছে? মেন কোশ্চেন, আচ্ছা মেন কোশ্চেন 2187 আছে, এটা 87। ঠিক আছে, এটা 87। আচ্ছা, এটা আমি কোথা থেকে নামাইছি জানি না, কোশ্চেনটা ভুল আছে। 2187 হবে, হ্যাঁ 87 আছে। আচ্ছা, তো যদি 87 থাকে তো 27, লাস্টে 7 আছে, অর্থাৎ এই দুইটা গুণ করলে 7 আমার আসতেছে। তাহলে এই দুইটা যদি গুণ করি, আমাদের একটু খেয়াল করলে হবে, তো বেসগুলো যদি যোগ করি 3^7, অর্থাৎ এটা কি হবে 3^7। তাহলে এখানে পদ সংখ্যা আছে কয়টা? পদ সংখ্যা আছে হচ্ছে 0 থেকে যেহেতু শুরু হয়েছে, আমরা 1 থেকে শুরু করলে 7টা পদ, 0 থেকে শুরু হয়েছে তাহলে 7 + 1 8টা পদ। ঠিক আছে, তো এখানে পদ সংখ্যা, এখানে প্রথম পদটা কি? প্রথম পদ হচ্ছে 1। যেহেতু গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা কত? 1/3 আকারে আছে, 1/3। পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 8, n = 8 টোটাল পদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে এস, এই যে 8টা পদের যোগফল। এটা সমান গুণোত্তর ধারার ক্ষেত্রে 1 - r n ডিভাইডেড বাই 1 - r, এটাই আমাদের সূত্র। সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করে, প্রথম পদকে a দ্বারা। তো আমাদের প্রথম পদ লাগে না, তাই না? প্রথম পদ আমাদের লাগে না। তাহলে এখানে আমাদের কি আসতেছে? 1 - r n, তো 1 - r এর ভ্যালু কত? 1/3 ডিভাইডেড বাই 1 - 1/3। 1 - 1/3 ডিভাইডেড বাই, এখানে আসবে হচ্ছে লসাগু করলে 2/3, এখানে আসবে কত? 3^8 - 1/3 নিচে আসবে, 3 উপরে যাবে, 2 নিচে থাকবে। এখান থেকে পাবো 3^8 - 1, এই 3 থেকে একটা 3 যদি বাদ দিই তাহলে নিচে থাকে হচ্ছে 3^7 × 2। তো বেশ একটা বড় ক্যালকুলেশন। 3^8 মানে হচ্ছে 81 × 81, এটা করলে আমাদের একটা অ্যান্সার আসবে। আর 3^7 মানে তো এই যে এটা দেওয়াই আছে, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার আসে কত? 3^8 - 1, উপরে আসতেছে হচ্ছে 6560, নিচে কত আসতেছে? 2178 গুণ 2, 4356। ঠিক আছে, এটা যদি আমরা ভাগ দিই, যে 6560 ভাগ, তাহলে আসে অ্যান্সারটা, আলটিমেট অ্যান্সারটা আসতেছে 1640 ডিভাইডেড বাই 1089। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে আমাদের আচ্ছা কোনো ভুল নাই। ওকে, খ নম্বর, খ নম্বরে বলছে যে 5/32, 5/80, 5×7=16। আচ্ছা, 5/32, 5/, এটা কি সেম আছে? কোশ্চেনটা তো এটাও তো মনে হচ্ছে ভুল পাতাইছে। আল্লাহ, কোথা থেকে তো কোশ্চেনটা
প্রিন্ট দিছে একটা কোশ্চেন, আর আমার মোবাইল আছে আর একটা কোশ্চেন, দুইটা দুই রকম হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। বলছে যে এর লসাগু নির্ণয় করো, এর লসাগু। এর লসাগু নির্ণয় করো। তো আমরা এলসিএম যদি পুরোটার করি, আচ্ছা এখানে আগে বসাই দিই যে এটা আসলে কেমন, 5/32, 7/80, আর 5 আর 7 যোগ করলে 87/16, এরই তো লসাগু বের করতে হবে। তাহলে এলসিএমটা কি হবে? যদি এলসিএম বলে, উপরে এলসিএম লসাগু হবে 5, 7 আর 87 ভিতরে, আর নিচে HCF গসাগুটা কি হবে? 32, 80 আর 16 ভিতরে। তো উপরে যে এলসিএম, এটা টোটালি গুণ করতে হবে, তার মানে 5 7 35 একবারে গুণ করি ক্যালকুলেটারে, 5 গুণ 7 গুণ 87, উপরে আসতেছে 3045। আর নিচে যেটা আছে HCF গসাগু, গসাগু মানে তিনটার ভিতরে কমন যাচ্ছে কোনটা? তো 80 ভিতরে 16 কিন্তু কমন যায়, 16 ভিতরে 16 তো আছে, 16 দুগুণে 32ও পাওয়া যায়, তার মানে কমন হচ্ছে 16। তো অ্যান্সার আমাদের ভাগ 16, এটাই ঠিক আছে, অ্যান্সার আমাদের এটাই। আচ্ছা, এরপরে 5 নম্বরে বলছে যে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর যদি হয়, তাহলে পিতার আর পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত? আচ্ছা ঠিক আছে, তো ধরি পুত্রেরটাকেই ধরি, পুত্রের বয়স x বছর, এটা হচ্ছে বর্তমানে, হ্যাঁ বর্তমানে পুত্রের বয়স x বছর। তাহলে বর্তমানে পিতার বয়স কত? আচ্ছা পার্থক্য তো বলে নাই, সমষ্টি বলছে, ঠিক আছে। তো যাই হোক, পুত্রের বয়স দিয়ে আমরা কাজ চালাই যাই। প্রশ্ন মতে আমাদের বলছে যে 10 বছর আগে ছেলের যে বয়স ছিল সেই বয়সের 3 গুণ ছিল পিতার বয়স, ঠিক আছে। তো পিতার বর্তমানে পিতার বয়স আমরা y ধরে নিই, বয়স y বছর ধরে নিলাম। তাহলে 10 বছর আগে তার বয়স কত ছিল? y-10। পিতার বয়সও তো 10 বছর আগে কম ছিল না, পুত্রের বয়স 10 বছর আগে কম ছিল, পিতার বয়সও 10 বছর আগে কম ছিল বর্তমানের তুলনায়, কিন্তু পিতার সেই সময় যে বয়সটা ছিল সেটা পুত্রের ওই সময় যে বয়সটা ছিল তার 3 গুণ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x - 30 = y-10। তাহলে y = 3x - 10, এই পাশে আসলে প্লাস হয়ে গেলে -20 থাকবে, এইটাকে আমরা রেখে দিই। আবার পুত্রের বর্তমান বয়স আর পিতার যে বর্তমান বয়স এটা আবার 84 বছর। তো এটা x, y এর ভ্যালু 3x - 20 = 84। তাহলে 4x 20 ওই পাশে যদি চলে যায় 104 আসে। তাহলে x এর ভ্যালু কত? 4 দ্বারা যদি ভাগ করি, 4 দুগুণা 8, 4 ছক 24। পুত্রের বর্তমান বয়স 26 বছর। তাহলে পিতার y বয়স, y এর ভ্যালু বের করবো কোথা থেকে? 1 নং হতে। অতএব 1 নং হতে y সমান কত পাচ্ছি? 3 ইন্টু x কত? 26 -20। ওকে, তো 3 × 5 = 75, 78 থাকে, তার থেকে 20 যদি বাদ দিই
তো 20 বাদ দিলে কত থাকে? 58 বছর বয়স। পিতার বর্তমান বয়স 58 বছর। ঠিক আছে, এখন তাহলে অতএব বয়সের পার্থক্য, বয়সের পার্থক্য, পার্থক্য 58 পিতার, পুত্রের 26, বাদ দিলে কত থাকে? 32। তার মানে তাদের বয়সের পার্থক্য হচ্ছে 32 বছর। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপর খ নম্বরে বলছে যে ওকে, আজকে শেষ করা যায় কিনা দেখি। x⁴y, এই অঙ্কটা পেয়ে যাবেন হচ্ছে হায়ার ম্যাথের 5.7 অঙ্ক। হায়ার ম্যাথ এটা হচ্ছে ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের 5.7 অঙ্ক, এই ধরনের অঙ্ক। আচ্ছা, এটা দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে x = এবং আরেকটা দেওয়া আছে কি x = 2y। আচ্ছা, তো x এর ভ্যালু যেহেতু আমাদের দেওয়া, এখানে বসাই দিই 2y, পাওয়ার কত? y, y এর পাওয়ার কত? x এর ভ্যালু 2y। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি? 2y into y is equals to y² লেখা যায়। আচ্ছা, 2y is equals to y² ডিভাইডেড বাই এই y² নিচে আসছে, তাহলে 2y is equals to এটাকে লেখা যায় উপরে 2y আর নিচে y উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 2y থেকে একটা y বাদ দিলে y²। এক্সপোনেন্ট যেহেতু সেম, তাহলে বেসও সেম হবে, তার মানে y এর ভ্যালু কত? 2। যদি তাই হয়, আবার এখান থেকে তাহলে কি পাচ্ছি? x is equals to 2 into y এর ভ্যালু কত? 2, অর্থাৎ 4। অতএব নির্ণেয় x, y এর ভ্যালু 4,2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।